প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। দীর্ঘ ছুটির পর আবার তোমাদের সামনে এসেছি তোমাদের শ্রেণী কার্যক্রম নিয়ে। তোমাদের সুস্থতা কামনা করে আমরা আজকে আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করছি। আমাদের আজকের পাঠের বিষয় বৈদেশিক সাহায্য, ফরেন এইড। এই বিষয়টিকে আমরা কয়েকটি অংশে ভাগ করে আলোচনা করব। ভাগগুলো হলো সংজ্ঞা, বৈদেশিক সাহায্যের শ্রেণীবিভাগ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা এবং সর্বশেষ যে বিষয়টি আসবে সেটি হচ্ছে বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য। সংজ্ঞা, শ্রেণীবিভাগ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা এবং সর্বশেষ হচ্ছে বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য। বৈদেশিক সাহায্য বলতে একটি দেশের জরুরি প্রয়োজনে অর্থনৈতিক উন্নয়নের জন্য খাদ্য, ওষুধ, প্রকল্প, দান, অনুদান, ঋণ, আর্থিক ও কারিগরি যে কোনো ধরনের দেশ বহির্ভূত সহায়তা গ্রহণ এবং প্রদান উভয়কে বোঝায়। তাহলে বৈদেশিক সাহায্য কি? একটি দেশের জরুরি প্রয়োজনে অর্থনৈতিক উন্নয়নের জন্য খাদ্য, ঔষধ, প্রকল্প, দান, অনুদান, ঋণ, আর্থিক ও কারিগরি যে কোনো ধরনের দেশ বহির্ভূত বলতে দেশের বাইরে থেকে বা দেশের বাহিরে সহায়তা গ্রহণ এবং প্রদান, এই উভয়কে বোঝায়। এবারে আমরা আসি বৈদেশিক সাহায্যের শ্রেণীবিভাগ। বৈদেশিক সাহায্যকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। প্রথমত হলো খাদ্য সাহায্য। এক্ষেত্রে শুধুমাত্র চাল এবং গমকে বোঝানো হয়। 2 নম্বর হচ্ছে প্রকল্প সাহায্য। দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে যে সাহায্য গ্রহণ বা প্রদান করা হয় তাই হচ্ছে প্রকল্প সাহায্য। যেমন আমাদের দেশে বঙ্গবন্ধু সেতু প্রকল্প, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, ঢাকা চট্টগ্রাম ডাবল রেল লাইন প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান প্রকল্প, উত্তর পশ্চিম সেচ প্রকল্প, মৎস্য উন্নয়ন প্রকল্প। এছাড়াও আমাদের খুব কাছের যে প্রকল্পগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সেতু, যেটা বুড়িগঙ্গা নদীর উপরে পোস্তগোলায় আছে 1, এবং বাংলাদেশ চীন মৈত্রী সেতু 2, যেটা বাবুবাজার ব্রিজ নামে পরিচিত। এই ধরনের প্রকল্প। আর সর্বশেষটি হচ্ছে শ্রেণীবিভাগের মধ্যে অপ্রকল্প সাহায্য। অপ্রকল্প সাহায্য বলতে নানা ধরনের পণ্য সামগ্রীর সাহায্য প্রাপ্তি বোঝায়। যেমন ভোজ্য তেল, টিনজাত দুধ, ডাল, ওষুধপত্র, কৃষি যন্ত্রপাতি, সার, গভীর ও অগভীর নলকূপ প্রভৃতি। এছাড়াও রয়েছে সামরিক সাহায্য। কোনো দেশ অপর কোনো দেশ হতে সামরিক ও প্রতিরক্ষা খাতে যেসব সাহায্য গ্রহণ করে থাকে তাকে সামরিক সাহায্য বলে। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। বিশেষ করে বিভিন্ন ধনী দেশের পুঁজিপতিরা বেসরকারিভাবে বিভিন্ন দেশে প্রত্যক্ষভাবে বিনিয়োগ করে থাকে। এটি একটি আকর্ষণীয় প্রাপ্তি এবং বর্তমানে এ ধরনের পুঁজি বিনিয়োগ বা আমদানি বৈদেশিক সাহায্য হিসেবে বিবেচিত হয়। আর
এই ধরনের বৈদেশিক বিনিয়োগকে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বলা হয়ে থাকে। উপরে উল্লিখিত সাহায্যকে আবার নিম্নোক্তভাবে ভাগ করা যায়। 1. দান, অনুদান ও ঋণ। 2. নগদ সাহায্য, দ্রব্য সাহায্য। 3. শর্তযুক্ত ও শর্তমুক্ত সাহায্য। দান, অনুদান ও ঋণ। দান করা অর্থ বা দ্রব্য সাহায্য কখনো দাতা দেশকে ফেরত দিতে হয় না। গ্রহীতা দেশকে দানের অর্থ ব্যয়ের খাত বা উৎস দাতা দেশ নির্ধারণ করে না। অনুদান কোনো বিশেষ খাতে ব্যয় নির্বাহের জন্য প্রদান করা হয়। এই অনুদানের অর্থও ফেরত দিতে হয় না। ঋণ। ঋণ কোনো বিশেষ কর্ম বা প্রকল্প ব্যয় নির্বাহের জন্য গ্রহণ করা হয়। ঋণের সুদ ও আসল দুটি নির্ধারিত সময়ে ফেরত দিতে হয়। তাহলে দান, অনুদান ও ঋণ, এই তিনটার মধ্যে দান এবং অনুদান ফেরত দিতে হয় না, কিন্তু ঋণ সুদ আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে হয়। এরপর যে বিষয়টি আছে সেটা হচ্ছে নগদ সাহায্য, দ্রব্য সাহায্য। নগদ সাহায্য বৈদেশিক মুদ্রায়, যেমন ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন ইত্যাদি আকারে, এবং দ্রব্য সাহায্য চাল, গম, যন্ত্রপাতি, সার, পরামর্শ প্রভৃতি আকারে পাওয়া যায়। শর্তযুক্ত ও শর্তমুক্ত সাহায্য। যে সাহায্যের সাথে নমনীয় বা কঠিন শর্তযুক্ত থাকে তাকে শর্তযুক্ত সাহায্য, এবং যে সাহায্যের সাথে কোনোরূপ শর্তযুক্ত থাকে না তাকে শর্তমুক্ত বা শর্তহীন সাহায্য বলে। নিচে বৈদেশিক অর্থনৈতিক সাহায্যের অঙ্গীকার ও অবমুক্তির একটি তালিকা তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে আমরা যেভাবে তালিকাটি উপস্থাপন করব, প্রথমে সময়কাল, বছর, অঙ্গীকার, অবমুক্তি বা ব্যয়ন। 1971, আমি সময়কালটা আগে বলে নিচ্ছি, 71-72, 1981-82, 1991-92, 2001-2, 2011-12, 2012-13, 2017-18। অঙ্গীকার আমি পরপর বলবো। অনুদান, ঋণ, মোট। অবমুক্তির ক্ষেত্রেও অনুদান, ঋণ এবং মোট। অনুদান আমি বছর যেভাবে বলেছি, সময়কাল সেভাবেই একটির পর একটি বলে যাচ্ছি। 512 ও 98, মোট হচ্ছে 610, 805 ও 1117, মোট হচ্ছে 1922। 91-92-তে 1140, আর ঋণ হচ্ছে 775, মোট হচ্ছে 1915। সব হিসাবই মিলিয়ন মার্কিন ডলারে। 2001-2-এ অনুদান হচ্ছে 402 মিলিয়ন মার্কিন ডলার, আর ঋণ হচ্ছে 477 মিলিয়ন মার্কিন ডলার, মোট হচ্ছে 879 মিলিয়ন মার্কিন ডলার। 11-12-তে এটি দাঁড়ায় 1441.37 এবং 3323.15 এবং মোট 4764.52 মিলিয়ন মার্কিন ডলার। 11-12-তে 554.53 এবং 5300.07, মোট হচ্ছে 5854.60 মিলিয়ন মার্কিন ডলার। আর 17-18-তে এটি দাঁড়ায় 705.10 মিলিয়ন মার্কিন ডলার এবং 14,193.79 মিলিয়ন মার্কিন ডলার, আর মোট হয় 14,898.90 মিলিয়ন মার্কিন ডলার। এর বিপরীতে অবমুক্তি বা ব্যয়নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়
71-72 অনুদান অবমুক্ত হয় 245 মিলিয়ন মার্কিন ডলার, ঋণ 26 মিলিয়ন মার্কিন ডলার, মোট হচ্ছে 271 মিলিয়ন মার্কিন ডলার। 81-82-তে 654 মিলিয়ন মার্কিন ডলার ও 586 মার্কিন ডলার, মোট হচ্ছে 1240 মার্কিন ডলার। 91-92-তে 817 ও 794, মোট হচ্ছে 1611। 2001-2-এ 479 ও 963, মোট হচ্ছে 1442। 2011-12 587.99 ও 1538.48, মোট হচ্ছে 2126.47। 2011-12-13 অর্থ বছরে 726.27 এবং 2084.72, মোট হচ্ছে 2811 মিলিয়ন মার্কিন ডলার। আর 2017-18-তে এটি দাঁড়ায় 382.42 এবং 5986.95, যা মোট হয় 6369.37 মিলিয়ন মার্কিন ডলার। এই তথ্যটি উপস্থাপিত হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019-এর পৃষ্ঠা 311। এই হচ্ছে বৈদেশিক সাহায্যের শ্রেণীবিভাগ। এবারে আমরা দেখব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা। এদেশের নাগরিক হিসাবে আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। এ দেশটি ঔপনিবেশিক শোষণ, যুদ্ধ বিধ্বস্ত, গরিব, জনসংখ্যার ভারে আক্রান্ত, প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ। বর্তমানে এখনও 20.5% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। জাতীয় সঞ্চয় জিডিপির প্রায় 29%। মোট উন্নয়ন পরিকল্পনায় এখনও প্রায় অর্ধেক বৈদেশিক সাহায্য দ্বারা মেটানো হয়। বৈদেশিক সাহায্যের বিভিন্ন সমস্যা থাকলেও নিম্নোক্ত ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা রয়েছে। ক্ষেত্রগুলো হচ্ছে: 1. সঞ্চয় ও বিনিয়োগ। বাংলাদেশের মানুষ দরিদ্র, তাদের কম আয়, কম সঞ্চয়, অথচ ভোগ অপরিবর্তনীয় বা নানা ধরনের উৎসব দিবস পালনে ব্যয় বেশি হয়ে পড়ে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সামঞ্জস্য বিধান করে উন্নয়নের লক্ষ্যে যেরূপ বিনিয়োগের প্রয়োজন তা দেশীয়ভাবে সংস্থান করা সম্ভব হয় না। ফলে বৈদেশিক সাহায্য গ্রহণ করা প্রয়োজন হয়। 2. আমদানি রপ্তানি বাণিজ্যের ব্যবধান। বাংলাদেশের মতো জনবহুল উন্নয়নশীল দেশগুলোয় রপ্তানি আয় অপেক্ষা আমদানি ব্যয় অধিক। ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে ঋণাত্মক ব্যবধান লক্ষ্য করা যায়। বাংলাদেশ কৃষিজাত পণ্য রপ্তানি করে, যা স্বল্প মূল্যের, পক্ষান্তরে আমদানি করে মূলধন দ্রব্য ও শিল্পজাত পণ্য, যা উচ্চ মূল্যের। ক্রমাগত লাগামহীন আমদানি ব্যয় মেটানোর জন্য বাংলাদেশকে প্রতি বছর ঋণ সাহায্য গ্রহণ করতে হয়। 3. খাদ্য ঘাটতি। বাংলাদেশে প্রতি বছর প্রচুর পরিমাণ খাদ্য ঘাটতির ফলে খাদ্য আমদানি করতে হয়। যে পরিমাণ খাদ্য সামগ্রী অভ্যন্তরীণভাবে উৎপাদিত হয় তা দ্বারা ব্যাপক চাহিদা মেটানো সম্ভব হয় না। এক্ষেত্রে বৈদেশিক সাহায্য অবশ্যই প্রয়োজন হয়ে পড়ে। এছাড়া কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দেশের অভ্যন্তরীণ সম্পদ আহরণ, বেকার সমস্যা দূরীকরণ, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তিবিদ্যার প্রয়োগ প্রভৃতি ক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে প্রচুর বিনিয়োগের প্রয়োজন।
সেজন্য সামগ্রিক উন্নয়নের স্বার্থেই আমাদের দেশের জন্য বৈদেশিক সাহায্যের প্রয়োজন রয়েছে। এবারে আমরা দেখব বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য, অর্থাৎ আমাদের জন্য বাণিজ্য কল্যাণকর না বৈদেশিক সাহায্য কল্যাণকর, এটার আমরা তুলনামূলক একটি চিত্র দেখার চেষ্টা করব। বৈদেশিক সাহায্য কঠিন শর্তযুক্ত, অনেক ক্ষেত্রে সুদের হারও উচ্চ, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দাতার স্বার্থ সংরক্ষণ এবং গ্রহীতা দেশকে পরনির্ভরশীল করে রাখে। বেশিরভাগ সময় বৈদেশিক সাহায্যের সাথে দেশীয় রাজনীতিতে বিদেশিরা রাজনৈতিক হস্তক্ষেপ করে। এর ফলে স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। এ সুযোগে বিদেশি দেশ বা দাতা সংস্থাগুলো দেশীয় রাজনীতিবিদদেরকে তাদের এজেন্ট বা দালালে পরিণত করে। এর ফলে দীর্ঘমেয়াদী পরনির্ভরশীলতা আরও বৃদ্ধি পায়। বিদেশিরা গরিব মানুষকে শোষণ করার সুযোগ পায়। যে ব্যবসায় সরকারি বা বেসরকারি যে কোনো মাধ্যমে দুই বা ততোধিক দেশের মধ্যে আইনগত স্বীকৃত পন্থায় বিভিন্ন পণ্য বা সেবা বিনিময় সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে, যেটি আমরা এই অধ্যায়ের শুরুতেই আলোচনা করেছি। বৈদেশিক সাহায্য এরূপ ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে না যদি রপ্তানিমুখী শিল্প শক্তিশালী হয়, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকে। বৈদেশিক সাহায্য ও বৈদেশিক বাণিজ্যের তুলনামূলক সুবিধা নিম্নে তুলে ধরা হলো। বৈদেশিক সাহায্যের সুবিধাগুলো। একটি কথা প্রচলিত আছে, বৈদেশিক সাহায্য সর্বদাই খারাপ। এই বক্তব্যটি সব ক্ষেত্রে সঠিক নয়। বিষয়টি আমরা নিচের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে পারি। ১. পর্যাপ্ত মূলধনের যোগান। অনুন্নত উন্নয়নশীল দেশসমূহের দ্রুত উন্নয়ন সাধনের জন্য পর্যাপ্ত মূলধন তাদের হাতে নেই। আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে যে পরিমাণ মূলধন প্রয়োজন তা বাধ্য হয়েই বৈদেশিক সাহায্য হতে গ্রহণ করতে হয়। ২. আধুনিক শিক্ষার প্রসার। চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তিগত শিক্ষা, গভীর মহাসমুদ্র এবং মহাকাশের সম্পদ আহরণ এবং মানুষের কল্যাণে এর ব্যবহার, যাবতীয় আধুনিক শিক্ষাকে দরিদ্র দেশের ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যবহার বাড়াতে হলে প্রয়োজন বৈদেশিক সাহায্য। ৩. বৃহৎ অবকাঠামো বিনির্মাণে। বিমানবন্দর, গভীর সমুদ্র বন্দর, মহাসড়ক ও রেল লাইন উন্নয়ন, যমুনা ও পদ্মা বহুমুখী সেতু প্রকল্প বাস্তবায়ন, বৃহৎ বিদ্যুৎ প্রকল্প, এরূপ বৃহৎ অবকাঠামো বিনির্মাণে বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের অভাব পূরণ। দরিদ্র এবং উন্নয়নশীল দেশসমূহে বৃহৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজন বিশেষজ্ঞ এবং প্রযুক্তি, যা বৈদেশিক সাহায্য হিসেবে ধনী ও উন্নত দেশ হতে সংগ্রহ করতে হয়। ৫. পারস্পরিক সম্পর্ক। এটা আমরা আন্তর্জাতিক বাণিজ্য অধ্যায়ের শুরুতেই বলেছি। বৈদেশিক সাহায্যের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, নিজ দেশের পণ্যের বাজার প্রসার, জ্ঞান ও সাংস্কৃতিক সম্পর্কের উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ আহরণ প্রভৃতি বিষয়ে পরিপূরক উদ্যোগ হিসেবে ভূমিকা রাখে এই বৈদেশিক সাহায্য। এবারে আমরা দেখে নিই বৈদেশিক বাণিজ্যের সুবিধাগুলো। উন্নয়নশীল দেশসমূহের জন্য UNCTAD
ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি আবার বলছি, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের প্রথম লক্ষ্য ছিল আমদানি বিকল্পন শিল্পায়নের মাধ্যমে দেশগুলো স্বনির্ভরভাবে গড়ে উঠবে। কিন্তু এই নীতি সফল না হওয়ায় 1964 সালে UNCTAD সম্মেলনে রপ্তানিমুখী শিল্পায়নের মাধ্যমে রপ্তানি বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। তখন ধারণা হলো রপ্তানি আয় বাড়লে বাণিজ্য ব্যবধান কমে আসবে। স্বল্পকালীন সময়ে বৈদেশিক সাহায্য বাণিজ্য ব্যবধান সঞ্চয় ব্যবধান হ্রাসে কার্যকর হলেও দীর্ঘকালীন সময়ে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভের জন্য সাহায্য নয়, বাণিজ্যই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। বৈদেশিক বাণিজ্যের সুবিধাসমূহ নিম্নরূপ: 1. অভ্যন্তরীণ সম্পদের কাম্য ব্যবহার। বৈদেশিক বাণিজ্যে লিপ্ত দেশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহার, সম্পদ আহরণ, পণ্যদ্রব্যের গুণগত মান উন্নয়ন, বৈদেশিক বাজার সম্প্রসারণ এবং নিজস্ব উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে বৈদেশিক বাণিজ্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। 2. দেশের প্রয়োজনের প্রতি গুরুত্ব বৃদ্ধি। বৈদেশিক সাহায্য অপেক্ষা কোনো দেশ বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অগ্রসর হলে দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, মূলধন দ্রব্য সস্তায় এবং মান যাচাই করে বিদেশ হতে সংগ্রহ করতে পারবে। নতুবা বৈদেশিক সাহায্য গ্রহীতা দেশ দাতা দেশের সন্তুষ্টির জন্য উচ্চ মূল্যে নিম্নমানের পণ্য নির্ধারিত দেশ হতেই সংগ্রহ করতে বাধ্য থাকতে হয়। 3. স্বাধীন উন্নয়ন পরিকল্পনা। বৈদেশিক সাহায্য গ্রহীতা দেশ নিজ দেশের উন্নয়নের জন্য স্বাধীনভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে পারে না, কারণ দাতা দেশ সাহায্য গ্রহীতা দেশের জন্য এরূপ পরিকল্পনা তৈরি করেন যাতে দাতা দেশের অর্থনৈতিক স্বার্থ হাসিল হয়, নিজেদের তৈরি মূলধন দ্রব্য বিক্রি এবং উপদেষ্টার কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। এরূপ ক্ষেত্রে অনেক সময় গ্রহীতা দেশের রাজনৈতিক স্বাধীনতাও ক্ষুণ্ণ হয়। কিন্তু বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে কোনো দেশ পরিচালিত হলে নিজেদের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে পারে। 5. আত্মনির্ভরশীল হওয়া। বৈদেশিক সাহায্য নয়, বৈদেশিক বাণিজ্যই একটি দেশকে আত্মনির্ভরশীল করতে সাহায্য করে, যেটি আমরা উপরের আলোচনা থেকে জানলাম। এবারে আমরা বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক সাহায্যের যে তুলনামূলক আলোচনা করলাম সেটি বাংলাদেশ প্রেক্ষিতে দেখি। বাংলাদেশের জনসংখ্যাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তর করে মানব সম্পদ রপ্তানি বৃদ্ধি ও অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে বৈদেশিক সাহায্যের নির্ভরশীলতা হ্রাস করা যায়। এছাড়া বিশ্ববাজারের চাহিদার প্রতি দৃষ্টি রেখে অভ্যন্তরীণ উৎপাদনে বৈচিত্র্যকরণের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি, অপ্রয়োজনীয় এবং বিলাসদ্রব্যের আমদানি হ্রাস করে বাণিজ্য ঘাটতি হ্রাস করা যায়। কৃষিজাত পণ্য রপ্তানির পাশাপাশি শিল্পজাত পণ্য রপ্তানির প্রতি দিন দিন মনোযোগ বাড়াতে হবে। মধ্য ও দীর্ঘমেয়াদে দেশ যেন শিল্প নির্ভর হয় তার জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পরিকল্পনা প্রণয়নে দেশীয় দক্ষ পরিকল্পনাকারীদেরকে নিয়োগ দিতে হবে, তাহলে দেশ পরনির্ভরশীলতার হাত থেকে রক্ষা পাবে। বিশ্বায়নের এ সময়ে সম্পূর্ণভাবে বৈদেশিক সাহায্য গ্রহণ করা বন্ধ করা যাবে না। কৃষি, শিল্প, জীবন রক্ষাকারী ওষুধ,
জীববৈচিত্র্য রক্ষা, জৈব প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার, জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় মোকাবেলা, গবেষণা, প্রতিটি ক্ষেত্রে বিশ্বময় নতুন নতুন প্রযুক্তির যে উদ্ভাবন হচ্ছে তার সুফল ভোগ করার জন্য বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি বৈদেশিক সাহায্য গ্রহণ অত্যাবশ্যক। এবারে আমরা বৈদেশিক সাহায্য গ্রহণের পূর্বে আমাদের যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে, সে বিষয়গুলো দেখে নিই। 1. গৃহীত সাহায্য যেন কঠিন শর্তযুক্ত না হয়, সুদমুক্ত বা তুলনামূলকভাবে স্বল্প সুদযুক্ত ও পরিশোধকাল যেন দীর্ঘ হয়। 2. গৃহীত সাহায্য যেন দেশীয় উৎপাদন কাঠামোকে ক্ষতিগ্রস্ত না করে। 3. রপ্তানি বাণিজ্য যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। 4. সাহায্য যেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়। 5. সাহায্যদাতা দেশ হতে যেন কাঁচামাল আমদানি, বস্ত্র, যন্ত্রাংশ, শ্রম ও কারিগরি সাহায্য এবং পরিবহন সুবিধা গ্রহণ বা আমদানি করতে না হয়, অথবা যথাসম্ভব কম আমদানি করা যায়। 6. সাহায্য যেন নির্দিষ্ট প্রকল্পে দ্রুত এবং দক্ষতার সাথে ব্যবহৃত হয়। 7. সাহায্য গ্রহীতা নিজ দেশের প্রয়োজনে সর্বাধিক প্রয়োজনীয় ক্ষেত্রে সাহায্যের অর্থ যেন বাধাহীনভাবে স্বল্পতার সাথে স্বচ্ছতার সাথে ব্যবহার করতে পারে। এসব বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে। তাহলে বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি বৈদেশিক সাহায্য একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম হবে। তো আমরা আজকের মতো এখানেই শেষ করছি এবং আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্য অধ্যায়টি আজকের মতো এখানেই আমরা শেষ করলাম। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরেই থাকো। আল্লাহ হাফেজ।